তো আপনারা আমাদের মজনুল লস্করকে প্ল্যাটফর্মটা দিয়ে দেখুন না, ক্ষুদিরাঙ্কায় ঝাল বেশি আছে, ক্ষুদিরাঙ্কায় ঝাল বেশি, বুঝতে পেরেছেন? ক্ষুদিরাঙ্কায় ঝাল বেশি। ভরসা করুন, কোনো হতাশার জায়গা নাই। একটা প্রার্থী পাচ্ছেন না আপনারা, নওশাদ সিদ্দিকী এক্সট্রা আপনাদের অ্যাডিশনাল হিসাবে আপনার সাথে তো আছেই। একটা লড়াকু লোককে দিয়েছি, কি বলেছে আপনাদের শুনেছেন, আইন আদালত বুঝে নেবে, লড়াকু লোক আছে। তারপরে তো আপনাদের ভাই আপনাদের জন্য প্রস্তুত আছে। আপনারা জানেন বড় কাছাড়ি মন্দির আছে, বড় কাছাড়ি তো মন্দিরে সংলগ্ন এলাকাতে দোকানে আগুন লেগে প্রায় 70-75 জনের ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভয়ঙ্কর ব্যাপার। আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম তাদের বিষয়টা নিয়ে আমরা আলোচনার মধ্যে আছি। যেখানে যা অন্যায় হচ্ছে বা কেউ ক্ষতিগ্রস্ত হলে আমরা ছুটে যাচ্ছি, যাব। তবে ওখানে গিয়ে একটা ইন্টারেস্টিং কথা শুনুন। ওখানে গিয়েছি, কিছু দোকানদার ভাইরা, হেভি অংশের দোকানদার ভাইরা তাদের অভিযোগের কথা শোনাচ্ছেন। 2-4 জন দোকানদার ভাই কি বলতে পারবো না, হতে পারে, তারা একটু ক্ষোভের কথা বললেন। ঠিক কথা, যে 24 ঘন্টা পরে আসলেন কেন, তাদের ক্ষোভটাও ঠিক। কিন্তু সেই দোকানদার ভাইদেরও ভাবতে হবে নওশাদ সিদ্দিকী একা মানুষ, সারা রাজ্যে ছুটে বেড়াচ্ছে। তারপরে দেখি আবার কিছুজন দোকানদার ভাই কি বলতে পারবো না, যে এখানে কি এমপির নামে স্লোগান দিলেন যে এখানে উনি সব দেখে দেবেন, সব ভালো কথা। ওইটা তো একটা ধর্মস্থান ভাই, এইটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ধর্মস্থান তো স্লোগান যদি দেওয়ার দরকারই হয়, যেই জায়গায় ধর্মস্থান খ্যাত সেই তার নামে ওখানে জয়ধ্বনি তারা দিলে বেশি ভালো লাগতো। তার পরিবর্তে আমাদের মধ্যে এমন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রাজনীতি এমন খারাপ জায়গায় পৌঁছেছে, মসজিদও হয়তো আগামী দিনে স্লোগান দেবে, কোনো পার্টির স্লোগান দেবে, কোনো নেতার নামে স্লোগান দেবে, কিন্তু ওটা আমরা হতে দেব না। আমরা ধর্মস্থানের যে পবিত্রতা আছে, ধর্মস্থানের যে স্বতন্ত্রতা আছে, সেটাকে আমরা বজায় রাখবো। আমাকে মিডিয়া পার্সন যারা ছিলেন ওই বিষয়ে কোশ্চেন করতে করতে একটা বিষয়ে কোশ্চেন করলেন, আজকে ভোট চলছে এই বিষয়ে, আজকে তো ফার্স্ট ফেজের ইলেকশন চলছে। আমি কিন্তু সাথে সাথে এটা বলেছি, দেখুন আমি বর্তমানে একটা ধর্মস্থানে দাঁড়িয়ে আছি, পলিটিক্যাল রিয়াকশন চাইলে এই যে প্রিমিসেস আছে, এই যে সীমানা আছে, আমি সীমানার বাইরে গিয়ে পলিটিক্যাল রিয়াকশান দেব। এটাই আমাদের ভেবে চলতে হবে, কোনটা ইনডোর মিটিং, কোনটা আউটডোর মিটিং, বিধানসভায় কি কথা বলতে হয়, ধর্মস্থানে কিভাবে আচরণ করতে হয়, স্কুলে গিয়ে গার্জেন হিসাবে কি কথা বলতে হয়, সেগুলো আমাদেরকে বাস্তব জীবনের প্র্যাকটিস করতে হবে। আস্তে আস্তে সেটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, আমাদের সেটাকে গ্রহণ করতে হবে। অন্যথায় কী হবে, জাস্ট একটা বললে আপনি বুঝতে পারবেন। বিধানসভার মধ্যে আমরা কি বলি, আপনি মিথ্যে কথা বলছেন, বলি তো বিধানসভার মধ্যেও তো বলা, আপনি, তখন কি বলতে, আপনি অসত্য কথা বলছেন। দুটোই কিন্তু মিনিং একই, কিন্তু ওটাই সংসদীয় শব্দের মধ্যে। তো যেখানে কিছু জায়গার জন্য কিছু শব্দ তো লিমিটেশন আছে, ওটা আমাদের মধ্যে আর থাকছে না। স্থান কাল পাত্র আমাদের ভেবে চলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোশ্চেন নেই তো বলেন, বলুন, আমি শুনে নি, এটা ভাবতে হবে আপনাদেরকে। আর যারা জোট করেনি তারাই নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়নি বলে এত শোক জ্ঞাপন করছে, নেওয়া যাচ্ছে না। আর আসল রহস্যটা কি, আরে আপনাদেরকে 2009 সালের আগে পর্যন্ত 3 বার যাকে এমপি করে পাঠিয়েছিলেন, এবারে তিনি ভোটে দাঁড়িয়েছেন। নওশাদ সিদ্দিকী ভয়ে টাকাতে ওদের কথাই কেটে পড়েছে, চলো তোমাদের তো বিশাল বড় সিনা আছে, কেন প্রতিকূলকে সামনে দাঁড় করাচ্ছ? সেই খেলা, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। যখন শক্ত জায়গা প্রতিকূলকে দাও, আর নরম যখন মজা লাগবে তখন 3 বারের হ্যাটট্রিক মেরে বেরিয়ে গেল এখান থেকে। ওটার হতে দেবো না, ওই জন্যই আমাদের উপর এত রাগ। নওশাদ সিদ্দিকী ধরুন আমি কেটে পড়েছে, তার আগে বলবো কেন, আপনারা জানেন আমাকে কেন দেয়নি। কিন্তু 3 বারের এমপি ছিলেন তো এখানে সিপিএম এর পক্ষ থেকে শ্রমিক লাহিড়ী মহাশয়। আপনারা বুথে বুথে গিয়ে সাধারণ মানুষকে বলবেন যে ধান্দাটা দেখ কি, এখন শক্ত জায়গা প্রতিকূলকে ঠেলে দাও। আর যখন 3 বার এমপি হওয়ার সুযোগ ছিল পার্লামেন্টে, তখন কে গিয়েছিল? শ্রমিক লাহিড়ী মহাশয়। এইবারে দাঁড়ালো না তো। মোহাম্মদ সেলিম সাহেব তো হেভিওয়েট নেতা, তিনি দাঁড়ান নেতা। আর ওনাদের ক্যাপ্টেন না কি বলছেন, কোচ মীনাক্ষী দি, খুব লড়াকু নেত্রী তাদের নাকি। তো মীনাক্ষী দি নওশাদ ফেল করেছে, বাদ দাও, ও টাকা নিয়ে নিয়েছে, ধরে নিলাম, ও ভয় পেয়ে গেছে, ও সেটিং করে নিয়েছে, সব করে নিয়েছি, নাও। মীনাক্ষী দিকে দাঁড় করাতে পারতো তো, এবার তো বাগে বাগে লড়াই হতো না, আমরা পারিনি লড়াই করতে, কেটে পড়েছি।
হলো না কেন? নওশাদ সিদ্দিকীকে চাই কেন? ওরা দেখেছে ভালো করে সংযুক্ত মোর্চা 2021-এ তৈরি হয়েছে, দুটো কারণ এখানে আছে। একটা, নওশাদ সিদ্দিকী গ্যারেজ করে দাও, বাকি সিটগুলোতে নওশাদ সিদ্দিকীদের প্রচার হ্যান ত্যান যেটা হচ্ছে কোণঠাসা করে দাও, ও না বার হতে পারে, এইখানেই কনসেন্ট্রেট করবে, বাকিগুলোতে গোল মারবে। আর দ্বিতীয় যেটা জোট করেনি সেটার কারণ হচ্ছে যে 2021 সালেও জোট হয়েছিল, সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, সেই সংযুক্ত মোর্চায় অনেক লড়াই হয়ে একটা সিট ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী গিয়েছে। প্রথমে ভেবেছিল পীর সাহেবদের বাড়ির ছেলে, মাথায় টুপি, মুখে দাঁড়ি, ও মলি সাহেব পড়া হবে, আবার মুসলমান, ও শওকাত মোল্লার মতো মুসলমান হবে, ও আরাবুলের মতো হবে, ও শামীমের মতো হবে, ও জাহাঙ্গীরের মতো হবে, ও মারামারি ছাড়া ওর মুখে কোনো কথা থাকবে না, গালাগালি পাঁচিলি হ্যান ত্যান এইসব করবে, ও বেটা না হলে তৃণমূলের কাছে ম্যানেজ হয়ে যাবে, এত অবধি ভেবেছিল। ও দেখছে তো একটার পর একটা বাউন্সার দিচ্ছে, এদিকে তৃণমূল আর বিজেপি, আর নওশাদ সিদ্দিকী শুধু হুক করছে আর বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিচ্ছে। ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তালি পাওয়ার জন্য কথা বলছি না, কার কথা আমি বিধানসভায় বলিনি এমন মানুষ বলুক যে তার অধিকারের কথা আমি বিধানসভায় বলিনি, কেউ আছে হাত তুলে বলুক। আপনি বস্ত্রশিল্পী, শিল্পর সাথে যুক্ত, নবান্নটা তৈরি হয়েছিল আপনাদের জন্য, তা অন্যায় হচ্ছে, তার পরিবর্তে 400 কোটি টাকা দিয়ে নুঙ্গিয়া স্টেশনের পাশে করে দেবে বলেছিল, এখন নতুন করে ইট একটা গাঁথিনি, এরও প্রতিবাদ আমি করেছি। আপনি সাধারণ মানুষ, জমি জায়গায় গেলে সমস্যা হচ্ছে, বিএলআরও আপনার জমি লুট করেছে, বিএলআরের মাধ্যমে আপনার নাম কাটিয়ে অন্যজনের নাম তুলে দিয়ে সমস্যা পাকাচ্ছে, তার সমস্যা সমাধানের কথা বিধানসভায় বলেছি। এমন কেউ মানুষ নাই যে তাদের কথা বলেনি। হ্যাঁ, বলিনি একটা কথা আমি মনে আছে, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ। যারা তৃতীয় লিঙ্গ, আগামী দিনে আমাকে যদি সুযোগ পার্লামেন্ট ইলেকশনে লড়ার জন্য দল দেয়নি, বিধানসভায় পাবো, যদি বেঁচে থাকি, অ্যাসেম্বলি হাউস শুরু হলে তৃতীয় লিঙ্গের উপর যারা আছেন আমাদের সমাজের, তাদের অধিকারের জন্য সোচ্চার হব। তো কি দেখেছে, যদি জোট করে তারা, আমি আপনাদের বলছি, আমরা নাপতে নাপতে তো 7-এ নেমে গিয়েছিলাম, তাই তো? আমি আপনাদের বলছি, ওরা 3টে না 4টে দেবে বলেছিল, তো যদি 3-4টেও নিতে, আমরা ওখানে গোছ প্রার্থী দিয়ে আমাদেরকে হারাবার চেষ্টা করতো। কারণ আপনার গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে আপনারা 2021 সালে দেগঙ্গাটা আমাদের হিসাবে পড়েছিল, দেগঙ্গাতে আমরা জিতা সিট, পারসেপশন এত খারাপ করে দিল, ফরওয়ার্ড ব্লককে দিয়ে ওখানে গোছ প্রার্থী দিয়ে দিল। আমরা একাধিকবার বামফ্রন্টের চেয়ারম্যানকে বলেছিলাম, স্যার একটু দেখুন, আমরা সংযুক্ত মোর্চা লড়াই করছি, আর যদি আমাদের বিরুদ্ধে প্রার্থী দেয় লোকে কি বলবে, দেখছি, কিন্তু প্রার্থী তুললো না। এই 2200 মতো ভোট পেলো, আমরা 67,000 ভোট পেয়েছিলাম, কিন্তু পারসেপশন কি হয়েছিল, এমন করে দিয়েছিল নাকি বিজেপি তৃণমূল, এই তৃণমূল সব ভোট কাটাকাটি হয়ে নাকি বিজেপি চলে আসবে, এই যে একটা পারসেপশন তৈরি করলো, অর্থাৎ আমাদেরকে যেতে দেবে না। এইটা তো বলছি, যদি 3টে তো আমরা রাজি হয়ে যেতাম গোছ প্রার্থী দিয়ে হারাতো, কারণ চাইবে না বঞ্চিত মানুষের প্রতিনিধি পার্লামেন্টে যাক, এরা আজ সহ্য করতে পারছে না। নওশাদ সিদ্দিকী পৌঁছে গিয়ে যেভাবে মানুষের নজর কেড়েছে, বাংলার মানুষ যেভাবে নওশাদ সিদ্দিকী আইএসএফের দিকে তাকিয়ে আছে, যদি একটা মজনুল লস্কর পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায়, তাহলে সারা রাজ্যের মানুষ কিন্তু আইএসএফের দিকে ঝুঁকে চলে আসবে। ওরা যারা রাজনৈতিক কারবারিতে, তাদের দোকান বন্ধ হয়ে যাবে, এই ভয়ে তারা আমাদের সাথে জোট করেনি। তাহলে কি চুপ করে বসে থাকলে হবে? আমরা আমাদের মতো লড়াই করে যাব। মানুষ যদি সুযোগ দেয়, পার্লামেন্টে আমরা যাব, মানুষের হয়ে কথা বলবো। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের তো ডবল বেনিফিট, যারা আমাদের নেতৃত্বরা আছে, ডবল বেনিফিট। আমি যদি প্রার্থী হয়ে আসতাম, আমি আমার একাই বলতাম, আর পাশে এনাকে পেতেন না, এত ইন্টালেকচুয়ালকে। এখন প্রার্থীর পাশে আর একটা নওশাদ সিদ্দিকী পাচ্ছেন, ডবল প্রার্থী পাচ্ছেন তো আপনারা, ডবল প্রার্থী পাচ্ছেন তো আপনারা, তো আপনার বেনিফিট বেশি। তা আপনাদের বলছি, শেষে সুযোগ দেবো, আপনাদের বলছি, কে কি মাথা খারাপ করলো প্রয়োজন নাই। আপনাদের বলি, এখন তো আমাদের ভালো সময়, গাড়িতে স্পিড বেড়ে গেছে আমাদের। ভোটের পরে যে হিংসা আমাদের উপরে হয়েছিল, যেভাবে আমাকে ভাঙড়ে ঢুকতে দিচ্ছিল না, যেভাবে জেল খাটালো, সেখানেও অফার দিয়েছে আমাকে, মিনিস্ট্রির অফার, তাহলে আমি সেখানেই তো চলে যেতে পারতাম। বুঝতে পারছেন না? এবার কারা বলছে সেটিংয়ের কথা? যারা একটা সময় অটল বিহারী বাজপেয়ী বিজেপি নেতার সাথে বামেদের নেতারা যখন হাত ধরে এরকমভাবে দাঁড়িয়েছিল, তারা আজকে নাকি দেখছে আইএসএফের সাথে বিজেপি সেটিং। কারা বলছে? যারা বলেছিল বিজেপি সরকারকে আসতে সহযোগিতা করেছিল, গালি গালি মে শোর হ্যাঁ, ইন্দিরা গান্ধী চোর হ্যাঁ, না রাজীব গান্ধী কথা বলেছিল না, এই গালি গালি মে শোর হ্যাঁ, অমুক গান্ধী চোর হ্যাঁ,
যারা বলে বিজেপিকে আসতে সহযোগিতা করেছিল তারা নাকি আজকে আমাদের সার্টিফিকেট দিচ্ছে। গোপনে বা প্রকাশ্যে এমন ছবি দেখাতে পারবেন না নওশাদ সিদ্দিকীর সাথে বা তার দলের কোনো নেতাদের সাথে বিজেপির আছে। ওই যে একটা শুভেন্দু অধিকারীর সাথে আমার ছবি ছেড়েছে, ওটা বাইরান বিশ্বাসের ছবি, তাও বলে দিচ্ছি আপনাদের, ওই এডিট করে আমার বসিয়ে দিয়েছে। তাও বাইরান বিশ্বাসের ছবি আমি কি করে জানলাম? আমি জানতে পারতাম না। বাইরান বিশ্বাস যখন উপনির্বাচনে দাঁড়িয়েছিল, তৃণমূলের বন্ধুরা যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, বাইরান বিশ্বাস তখন ছবি তুলেছিল ওর সাথে। সেই ছবিটা ওর প্রোফাইল থেকে পোস্ট করেছিল, পুরাতন ছবি ঘেটে নিয়ে এসে দেখাচ্ছে দেখো এটা বিজেপি, এই দেখে এটা লেটেস্ট ছবি। সেখানেও মিথ্যাচার করেছে তৃণমূলের বন্ধুরা। এখন ওটাকে এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছে। ওটা ঈদের দিনে আমার ছবি ছিল আমার বাড়ির সামনে, আমি আমার কাদের সাথে সেলফি নিচ্ছিলাম, দিয়ে বলছে আরে অত বোকা নাকি, যদি সেটিংই করব ফোন ছেড়ে গিয়ে, কারণ ফোনে নেটওয়ার্ক এখন তৃণমূল, আমি কোথায় আসছি না আসছি আমার নেটওয়ার্ক সব ধরে রাখছে, ফোন ছেড়ে গিয়ে ক্যামেরার বাইরে গিয়ে তো তাহলে শুভেন্দুদার সাথে গল্প করব, ছবি তুলবে। আমি এত বোকা মনে হচ্ছে আপনাদের? এত বোকা মনে হচ্ছে আমাকে? মরে গেলে শুভেন্দুদার সাথে সেটিং দিতে আমি সেটিং করি, ছবি তুলবো? জানি জীবনে কোনো সময় এটা লিক হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স ইভিএম মেশিন যদি হ্যাক হতে পারে, তাহলে আমার ফোনে হ্যাক হবে না কেউ বলতে পারে? শুধু মিসগাইড করা হচ্ছে আমাদেরকে। আর এইগুলো কারা ছড়াচ্ছে? যারা বলে প্রোগ্রেসিভ, যারা নিজেদেরকে উদার বলে, যারা নিজেদেরকে সব থেকে ধর্মনিরপেক্ষ, সব থেকে বলিষ্ঠ উদাহরণ হিসাবে তুলে ধরে, তারা কি করছে? এত নোংরামিতে নেমে গিয়েছে, তারা এই কাণ্ড কারখানা করছে। আসল ব্যাপারটা আপনাদের বলি, এরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, আর আমরা কি স্বপ্ন দেখছি? সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন। দুটোর সাথে কোনোদিন মিল হতে পারে না। ওরা যখন ক্ষমতা দখলের স্বপ্ন ছেড়ে দিয়ে সমাজ বদলানোর স্বপ্ন দেখতো, যদি দেখতে শুরু করে, দেখবেন আবার আমরা মিল হয়ে যাব। 2021 সালে আমাদের বলেছিল যে আমরাও সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছি, এই দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে সমাজের মানুষকে মুক্তি দিতে হবে, ওই জন্য আমরা এক হয়ে গেছিলাম। এখন দেখছি উল্টো, আগে রাম পরে এই যদি মলম লাগায়, একসাথে কিভাবে চলতে পারা যায় বলুন? আপনাদের বলি শেষ কথা এই বিষয়ে। অনেকে অনেক কথা বলবে, অনেক অপবাদ দেবে। কোনো দিনের জন্য ওরা চায় না অধ্যাপক বাপি সোরেন উঠে আসুক মূল স্রোতে, কোনো দিনের জন্য ওরা চায় না অধ্যাপক অজয় কুমার দাস উঠে আসুক মূল স্রোতে, কোনো দিনের জন্য ওরা চায় না মজরুল লস্কর মূল স্রোতে উঠে আসুক। ওরা সবসময় কি চায়? এরা থাকুক ফিরহাদ হাকিমি হয়ে থাকুক, এরা থাকুক সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়ে থাকুক, এরা থাকুক বীরবাহা হাঁসদা হয়ে থাকুক। বীরবাহা হাঁসদা ফরেস্ট মিনিস্টার এখন, কিন্তু দুঃখের বিষয় নির্বিচারে জঙ্গল কেটে দিচ্ছে, হাতি ওখানে থাকতে পারছে না, সে লোকালয়ে চলে আসছে, বেশিরভাগ আদিবাসী কুর্মীদের ওপরে হাতি আক্রমণ করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটুকু বলার সাহস পাচ্ছে না যে নির্বিচারে এই কি বলে জঙ্গলগুলো কাটা বন্ধ, কিন্তু মিনিস্টার তিনি ফিরহাদ হাকিম হচ্ছে। ফিরহাদ হাকিমের বুকে কি জ্বালা নাই? কিন্তু বলতে পারছে না। যে 3 বছর মতো জেল খাটা আসামি, সে বলছে ফিরহাদ হাকিম ওই কর্পোরেশনের কি পার্কিংয়ের রেট বাড়িয়েছে, স্যার তার জ্ঞান দিচ্ছে। ভাবতে পেরেছেন? 3 বছর জেল খাটা আসামি ফিরহাদ হাকিমকে জ্ঞান দিচ্ছে। কিন্তু ও বলতে পারছে না, দিদি এই যে সংখ্যালঘু ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, দিদি 16 বিঘা বস্তির বিশেষ করে মুসলিম সমাজের মানুষ বেশি থাকে, এদের সাথে অন্যায় হচ্ছে, এটা ব্যবস্থা করুন। ফিরহাদ হাকিম বলতে পারছে না যে মাদ্রাসাগুলো 10,000-এর ওপরে যে শিক্ষক নাই, এটা শিক্ষক দেওয়া হোক। ফিরহাদ হাকিম সাহেব বলতে পারছে না যে 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিলেন, মাদ্রাসায় দেওয়া হচ্ছে না কেন? ফিরহাদ হাকিম সাহেব বলতে পারছে না সে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে এই আপনার দক্ষিণ 24 পরগনা হাওড়াতেও নিবিড়াতেও যে হিজাব নিয়ে যে সমস্যা করতে চেয়েছিল এটা অন্যায় হয়েছে, এটা বলার সাহস পাচ্ছে না। কারণ ফিরহাদ হাকিম সাহেবকে টিউনিং করে রেখে দিয়েছে। টিউনিং করেছে আরো কাকে? বীরবাহা হাঁসদাকে। আমাদের সকলের নয়নের মণি ছিল একটা সময়, কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। এই 16 বিঘাতে এসে কত বড় বড় মিষ্টি মিষ্টি ভাষণ দিয়ে গেছে, আমার থেকেও ভালো মিষ্টি দিয়েছে। আমি একটু একটু মিষ্টি মিষ্টি দিই, না আমার থেকেও ভয়ঙ্কর দিয়েছিল। কিন্তু আজকে দেখুন, আজকে বরঞ্চ উল্টে কি পাঠাচ্ছে? বার্তা পাঠাচ্ছে, তোরা ছেড়ে দে, কি নিবি বল নেতাদেরকে। আমি ভুল বলছি নাকি? 16 বিঘার নেতারা এখানে থাকলে বলতে পারবেন। উল্টে বেইমানি করছে 16 বিঘার মানুষের সাথে, যে কি নিবি বল, আন্দোলন থেকে সরে যা। আর তখন কি বলেছিল? জান চলে যাবে, 16 বিঘার জন্য জান দিয়ে দেব।
কেন আজকে হচ্ছে কি টিউনিং করা আছে, আর আইএসএফের কোনো টিউনিং করার জায়গা নাই। ওই জন্য বলবো আপনারা চলে যান বুথে বুথে, ওয়ার্ডে চলে যান, আপনারা নেতৃত্ব আমাদের মানুষকে বলুন যে এতবার আমরা মানুষকে সুযোগ দিয়েছি। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 2024-এ এসে নাকি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, আর পিছনে লাথি মেরে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলছে। ভাবতে পারা যায়? আমার হয়ে বলার লোক নাই, যাদেরকে পাঠিয়েছি বলার জন্য ভোটাভুটির সময় তারা কেটে পড়েছে। তাহলে আমাকে তো আমার লোক পাঠাতে হবে আগামী দিনে। যদি আপনি আপনার লোক পাঠাতে চান, মানে আপনি মানে সাধারণ মানুষ, তাহলে আপনার ছড়িয়ে সাধারণ মানুষকে বলুন কিচ্ছু দরকার নেই, মিটিং মিছিল দরকার নেই, যাবেন চুপচাপ ভোটটা গিয়ে খাম চিহ্ন দিয়ে চলে আসো। এটা হবে তো ভাই? চুপচাপ খামে ছাপ বলে দিয়ে চলে আসবেন আপনারা, বাকিটা আমরা বুঝে নেব, নেতৃত্বরা আছে তারা বুঝে নেবে। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা সুযোগের সদ্ব্যবহার করব, মানে নাগরিকের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে আমরা জনগণের যে অভাব অভিযোগ, যেটা চাওয়া পাওয়া আছে, সেইগুলোকে যথাযথ উত্থাপন করব। এক কথায় একজন এমপির যে ভূমিকা থাকা দরকার, যে জন্য এমপিকে নির্বাচিত করে জনগণ ভোটের মাধ্যমে, 16 লক্ষ 12 লক্ষ 14 লক্ষর মধ্যে একজনকে পাঠায়, যেটা কাজ হওয়া দরকার সেটাই আমরা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই ভাই একটা মনে হাত তুলছিল, কিছু বলবেন? বলেন, ওখান থেকে বলেন, আমি শুনে নেব। বাবু ওখান থেকে বলুন। বলুন না। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাইয়ের একটা দুঃখের কথা বলছেন। শুধু এই ভাইয়ের দুঃখ নয়, সারা ডায়মন্ড হারবারের মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটাই কথা আমি জানি, আফসোস। তবে আমি বলছি, শুধু লড়াইটা ডায়মন্ড হারবার সন্ত্রাসমুক্ত লড়াই নয়, শুধু লড়াইটা ডায়মন্ড হারবার অন্যায়মুক্ত লড়াই আমরা নামিনি, আমাদেরকে নামতে হয়েছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে। এটা ঠিক কথা। আপনারা যদি বলেন যে নওশাদ সিদ্দিকী থাকলে যে লড়াইটা দিতে পারতো, নাকি মজনু লস্কর পারবে না, আমি আপনাদেরকে বলে রাখি এই ধারণাটা আমাদের ভুল। কারণ আপনাদের বলি, 2021-এর আগে আপনারা আমাকে চিনতেন? এ বুকে হাত দিয়ে বলুন তো ভাই, এ আমাকে চেনে, এখানে কেন আমার চাচাজানের ওখানে পড়াশোনা করতো, সবাই আমাকে চিনতেন ভাই, বুকে হাত দিয়ে বলুন তো। ভোটের সময়ও অর্ধেক মানুষ আমাকে চিনতেন না, রেজাল্ট হয়েছে তাও চিনতেন না, একজন জিতেছে এতটুকুই, যে ওই ধরনের বিষ হয়ে উঠবে, শাসকের চোখের কাঁটা হয়ে যাবে। কাজের নিরিখে হয়েছে তো, কাজের নিরিখে হয়েছে তো, প্ল্যাটফর্মটা পেয়েছিলাম বলে তো পেরেছি।